রোলিং। একটু প্রথমে জানতে চাচ্ছি আজকে যে সিনেমার সাথে আপনি যুক্ত হয়েছেন, কাজ করছেন, কাজের অভিজ্ঞতাটা কেমন এবং এই সিনেমার সাথে যুক্ত হওয়ার গল্পটা যদি একটু বলতেন। আমি আজকে যে সিনেমাটা করছি এটার নাম হলো চাইল্ড অফ দ্য স্টেশন। পরিচালক জাফর আল মামুন, আর টিএপি আছেন আমাদের সফল। তো ওই সিনেমাটার গল্পটা আসলে খুবই সুন্দর। আমি সবাই তো গল্প নিয়ে বলেছি, আমি পুরো গল্পটা বলতে চাচ্ছি না, কারণ তাহলে হলে গিয়ে কি দেখবে। আমি আমার ক্যারেক্টারটা বলছি। এখানে যে মূল চরিত্র মেহের, ছোট বাচ্চা, ওর আমি কাকিমা মানে চাচি আম্মা হই। আমি এখানে নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করছি। অনেক অত্যাচার নির্যাতন করি, খেতে দেই না, এক পর্যায়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাকিটা আর বললাম না। একটু জানতে চাচ্ছি যে আসলে আপনি শিক্ষিকা ছিলেন, তো আহ, পাঠদান ছেড়ে দিয়ে আসলে অভিনয়ে যুক্ত হয়েছেন, কারণটা যদি একটু বলতেন। কারণটা হলো আমি ছোটবেলা থেকে অভিনয় পছন্দ করি এবং অভিনেত্রী হতে চেয়েছিলাম। বাট যেহেতু আমি অনেক রক্ষণশীল একটা পরিবারের মেয়ে, এটা আমার পসিবল ছিল না। তো সেই সুপ্ত ভাষণাটাও মনে ছিল। তারপর আমি ঢাকায় আসি, ঢাকায় এসে টিচারিং করি। একটা মনের বাসনা ছিল। আমার যে গুরু মনির হোসেন জীবন, মানে আমার এলাকারই নরসিংদীর। তো ভাইয়ার নাম্বার নিয়েছিলাম আমি 2007 সালে। ভাইয়ার সঙ্গে আমি যোগাযোগ করি 2009 সালে, মানে 2 বছর পর ওর সঙ্গে যোগাযোগ করেছি আমি। উনি দেখে আমাকে চিনে ফেলছে যে আমার বড় ভাই, ওনার ফ্রেন্ড আবার। যাই হোক, তারপর ভাইয়ার নাম্বারটা নিলাম। ভাইয়ার শখ ছিল, আমি শখ। আমাদের একটা চ্যানেল ওয়ান ছিল, ভবের মানুষ, ওইখানে আমার 2টা সিন ছিল। 2টা সিন আমার 5 দিন লেগেছিল শুটিং করতে। দুইটা সিন করতে 5 দিন সময় লেগেছিল। হ্যাঁ, 5 দিন লেগেছিল, কারণ ভাইয়া তো খুব গুণী অভিনেতা, যেহেতু হুমায়ুন আহমেদের উনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আমাকে ফার্স্ট 3 দিন বসিয়ে রেখেছিলেন। 3 দিনের দিন বিকেল বেলা কি আমার আকম হাসানের সাথে আমার ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানো, ওনার সাথে কাজ করেছি। মাঝখানে আরেকদিন অফ ডে দিয়ে তারপর লাস্ট ডেতে ওহিদা মল্লিক জলি এবং রহমতুল্লাহ স্যার ওনার সঙ্গে রাতে একটা সিন হয়েছে। ভাইয়া আমাকে বসিয়ে রেখেছিল যে যেহেতু আমি কোনোদিন অভিনয় করিনি, আমাকে তো দেখো, সারাক্ষণ অন্য সিটে বসিয়ে রাখতো দেখার জন্য। তখন আমি দেখতাম, দেখতে দেখতে শিখেছিলাম। কিন্তু ফার্স্ট যে সিনটা করেছি, এখানে আমি মিনিমাম 25 থেকে 30টা এনজি শট নিয়েছি। যখন ফার্স্ট শট ছিল, ভুল হচ্ছিল, সবাই রাগ করছিল, কখনো বকা খেয়েছেন কিনা বা কি শিখেছিলেন, কেউ রাগ করে ধমক দিয়েছিল? ভাইয়াই রাগ করে ধমকের জন্য মারতেও আসছিল। কিন্তু আমার যে কোয়ার্টির ছিল আহম হাসান, উনি আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। বলছে যে আর উনি তো নতুন, উনি তো ধমকালেও পারবে না। এক পর্যায়ে ভাইয়া লাঠি নিয়ে আসছে আমাকে মারবে। তারপরে ভাবি বাচ্চারা ওনার আটকাইছে যে না, মারলে তুমি আরো নার্ভাস হয়ে যাবে। তারপর বলছে তুমি যখন লাস্ট শটটা না দিতে পারো, যে পুকুর দেখছো, ধাক্কা মেরে পুকুরে ফেলছো। তারপর কি হয়েছিল আমি জানি না, আসলে আমি এরকম করে দিয়ে ক্যামেরা এদিকে এই দেখাই, ওই এই দেখাই, এরকম মানে ক্যামেরা একদিকে তাকাই আরেক দিকে, এটাকেই বলে ডায়লগ পারতেছিলাম। কিন্তু আমার মানে তাকানোটা বা ওগুলো ভালো হচ্ছিল না। ক্যামেরা দেখে ভয় পেতেন কি? ভয় কাজ করেনি আবার, কিন্তু আমি উল্টা পাল্টা তাকাচ্ছিলাম। আচ্ছা, কি মনে হয় যে তখনের সময় থেকে এখন পর্যন্ত শিক্ষাটা কি, সেই শাসনটাই কি আপনি, সেই শাসন থেকে কি শিক্ষা অর্জন করেছেন কি? শাসন, সরি কথাটা বুঝিনি। মানে এই যে ভাইয়া যে আপনাকে শাসন করেছিল, মারতে এসেছিল, তখন তো আপনি নতুন ছিলেন, এখন আপনার অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই শাসন থেকে কি আসলে অভিজ্ঞতা অর্জন হয়েছে? হ্যাঁ, শাসনটা তো উনি আমার শিক্ষাগুরু, তো উনি তো অবশ্যই সুন্দর করে শিখিয়েছেন। শাসন তো অবশ্যই দরকার। মারা গিয়েছেন, আল্লাহ অনেক জান্নাতবাসী করুক। হ্যাঁ, অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। আকম হাসান ভাইয়ের সাথে আপনি অনেক অভিনয় করেছেন, অনেক কাজ রয়েছে তার সাথে আপনার। তিনি অনেক গুণী অভিনেতা আর কি। হ্যাঁ, তার সম্পর্কে যদি একটু বলতেন। হাসান ভাইয়ের সাথে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং 3 দিন আগেও ওনার সাথে পরপর 2 দিন শুটিং করে আসছি। নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ, সবার আগে ভালো অভিনেতা, অমায়িক মানুষ। কখনোই আমি ওনাকে রাগ করতে দেখি নাই, মানে যে ছিলাম আমি একজন বড় নায়ক, আমার একটু হ্যাডম আছে, এটা নিয়ে না। উনি একদম মাটির মানুষ। উনি যে শুটিং সেটে আছে এটা বোঝাই যায় না ওনাকে না দেখে। খুবই অমায়িক, খুবই ভালো মানুষ। যখন একসাথে কাজ করেন, উনি তো আমরা যেটা দেখি স্ক্রিনে আসলে অনেক, তার নাটকে অনেক হাসি থাকে, অনেক মজা থাকে, দর্শক অনেক ভালোবাসে তার নাটকগুলো। যখন আপনার শুটিং সেটে থাকেন, আসলে কি সেভাবেই তিনি থাকেন নাকি সম্পূর্ণ ভিন্ন রূপে তাকে দেখা যায়? না, উনি মোটামুটি একটু চুপচাপ থাকে। উনি মানে গম্ভীর থাকে, ওনার মতো উনি আবার ওনার তো চ্যানেল আছে। মোবাইলে উনি বিজি থাকে। তবে উনি হ্যাঁ, যতক্ষণ কথা বলে ততক্ষণ হাসে। নানা রকম কথা বলে। আমাকে তো বলে যে, "তুমি কেন যে আমার মা হও? তোমাকে তো আমার মা মানায়ই না। অথচ তুমি মা হয়েই যাচ্ছ। তুমি হয়েই যাবে আমার মা।" এরকম করে বলে। খুব মজা করে। যতক্ষণ সবসময় যে মজা করে তা না, যেহেতু উনি
সেন্ট্রাল ক্যারেক্টার করে প্রচুর কাজের চাপ থাকে, ফাঁকে ফাঁকে খাবারের সময় বা একটু সময় সিনের সময় একটু দুষ্টামি করে, দুষ্টামি বলতে খুব ফান না, মানে খুব মানে ওনাদের কাহিনীগুলো বলে কি করতো না করতো এসব বলে। সেটা হাসান ভাইয়ের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে, বা কোন মুহূর্তটা আপনাকে সবসময় হাসায়, বা আপনি তার থেকে শিখতে পারেন? ওনার কাছে হ্যাঁ শিক্ষণীয় অনেক কিছু আছে অভিনয়গুলো। তবে উনি ওনার কাছ থেকে শিক্ষণীয় আছে, উনি কখনোই কোনো বিষয় মাতাব্বরি করে না যে আমি একটা আকাম হাসান ভুল হয়েছে, আমি এটা ওইটা এইভাবে না, এটা কখনোই উনি করে না। আমার এটা ওনার কাছ থেকে অনেকটা শিক্ষণীয়, আমি শিখি, আমার মনে হয় সবারই শেখা উচিত। এটা এইভাবে না ওইভাবে ডায়লগ উনি বলে আমি তো এখন অভিনেতা এবং যা বলার পরিচালক। আচ্ছা, আপনি একটু জানতে চাচ্ছি যে আসলে বাংলা সিনেমা পরিচিত মুখ রিনা খান, তাকে চেনে না অনেক মানে এমন মানুষ খুবই কমই আছে হাতে গোনা। আপনাকে আসলে নাটক ইন্ডাস্ট্রিতে রিনা খান বলা হয় কেন? এটা রিনা খান নিজেও বলে যে আরেকটা রিনা খান হচ্ছে তুমি। তো হয়েছে যে আসলে নেগেটিভ ক্যারেক্টারটা আমি পছন্দ করি করতে, এবং পরিচালক সবাই বলে যে আমি নাকি এটা ফোটাতে খুব ভালো মানে পছন্দ করি ফোটাতে, সরি আর বলতেছি, আমি পছন্দ করি। আচ্ছা, আসলে রিনা খানকে আমরা সবাই চিনি, তিনি বাংলা সিনেমার পরিচিত একজন মুখ, এবং নেগেটিভ চরিত্রে আসলে তাকে সবচেয়ে বেশি দেখা যায়, এবং সবাই তাকে দরজাল শাশুড়ি বলেন, একটু রাগের ক্যারেক্টারে তাকে দেখা যায়। সেই ক্ষেত্রে আসলে আপনাকেও অনেকে বলে যে আপনি নাটক ইন্ডাস্ট্রিতে রিনা খান, কেন আসলে তার সাথে আপনাকে তুলনাটা করা হয়? আসলে নাটকে রিনা খান আমাকে বলে, এটা সবাই বলে, কারণ রিনা খান যেরকম ধরনের মার তার কাট পা এরকমটা আমার উপরে আসে, আজও সেম তাই হয়েছে আসলে। যত মারামারির সিন, যত ঝগড়ার সিন, বউকে অত্যাচার নির্যাতনের সিন, গর্ভবতী বউ খাট থেকে টান দেওয়া, ফেলে দেওয়া, পেটের মাঝখানে একটা মায়ের বাইট দেওয়া, চুলের মুঠি ধরা, ঘর থেকে বের করে দেওয়া, খাবারে নানান যত রকমের জঘন্য জঘন্য কাজ আছে সবগুলো আমাকে দিয়ে করায়। কাজে এজন্য আমাকে বলে যে আমি নাটকের রিনা খান। এবং এটা আসলে আমি কি বলবো, একটা কথা আমি না বললে না, এত গালি খাই আমি, কমেন্ট গুলো পড়ে আর গালি মানে হাসি আমি শুধু। এই মহিলাকে নিয়ে আমি কোনো একটা বাজে মহিলাটা খারাপ মহিলা, আমার শাশুড়ি আমার এটা করতাম ওটা করতাম, নানান ধরনের ভাষাগুলো আমি এখানে উল্লেখ করতে পারছি না, বাট প্রচুর গালি। নাও। গালি খাওয়ার বিষয়টা একটু জানতে চাইবো আপনাকে নিয়ে। আসলে অনেক লেখালেখি হয়েছে এই বিষয়টা নিয়ে যে আসলে আপনি এই নেগেটিভ চরিত্র করতে গিয়ে যে পরিমাণ গালি খেয়েছেন, সেই গালি থেকে কি শিখেছেন বা কি কি অর্জন করেছেন, আসলে দর্শক যারা এগুলো বলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের অনেক অনেক ভালোবাসা, গালি দেওয়া মানে তারা আমার খুব ফ্যান ভক্ত, ওনারা চায় না যে আমি নেগেটিভ কিছু করি, ওনারা চায় আমি পজিটিভ করি, কিন্তু ওনারা আমাকে নেগেটিভ দেখতে চাচ্ছে না। আর গালি দেওয়ার অর্থ হলো আমি আমার যে ক্যারেক্টারটা পেয়েছিলাম সঠিকভাবে প্লে করতে পেরেছি, ওনাদের মনে আমি কষ্ট দিতে পেরেছি। এই জন্য আমার খুব ভালো লাগে। গালি দেওয়া মানে আমি কষ্ট পাই না, গালি দেওয়া মানে আমি খুব আনন্দ পাই যে আমি সঠিক কাজটা করতে পেরেছি। যখন নেগেটিভ চরিত্রগুলো করেন, সেগুলো যখন আবার স্ক্রিনে দেখেন, যদিও দেখার সুযোগ খুব 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 কম হয়, ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝে যদি যদি দেখে থাকেন, কখনো কি মনে হয় যে আসলে আমি যে অত্যাচারটা করেছি বা এই মেয়েটার সাথে এই ধরনের অত্যাচার ছিল, আমার খুব খারাপ লাগছে, বা নিজেকে কখনো নাড়া দেয় কিনা? তবে একটা কথা আমি বলি, আমি কিন্তু আমার সব নাটক দেখি, আচ্ছা। কখনো রিলিজ হওয়ার পর দেখতে পাই না, সময় পাই না, কিন্তু পরক্ষণে দেখি। হ্যাঁ, সিরিয়াল গুলো দেখা হয় না, সিঙ্গেল যে নাটকগুলো আমি করি হুম। বেশিরভাগ সিংহভাগই নাটকগুলো আমার দেখা হয়। আর হ্যাঁ, আমার মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় আমি এত খারাপ, ছি 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 ছি, আমার হাসি নিজেকে দেখে, না এটা তো আমি আসলে বাস্তবতা তা না, মায়া তো লাগেই। আবার যখন নায়িকাদেরকে আমি কষ্ট দেই, সবাইকে কিন্তু সিন চেষ্টা করে একটু আদর দিই। আচ্ছা, মোশাররফ ভাই সম্পর্কে যদি না জিজ্ঞেস করি তাহলে আসলে মানে পূর্ণতা পায় না। হ্যাঁ, একটু মোশাররফ ভাই সম্পর্কে জানতে চাই। মোশাররফ ভাই সম্পর্কে আসলে আমি বলার মতোই কিছু নেই। আমার মিডিয়ার ক্যারিয়ারে শুরু থেকেই মোশাররফ ভাইয়ের সাথে অনেক অনেক নাটক করেছি, রিসেন্টও করছি। তো ওনার মতো অভিনেতা পাওয়া সত্যি আমাদের ভাগ্যের বিষয়, এবং আমার সৌভাগ্য যে আমি ওনার সাথে অনেক কাজ করতে পেরেছি। এবং উনি এত বড় অভিনেতা, ছোট যারা নতুন অভিনয় শিল্পী আসে কখনোই উনি বিরক্ত হন না। এটাই ব্যাপার না, ওই ব্যাপার, ওই ব্যাপার না, ওই ব্যাপার না। মানে সুন্দর করে শিখিয়ে পড়িয়ে দেন। এবং আমি ওনার সাথে এত কাজ করেছি, এখনো পর্যন্ত আমি নার্ভাস হয়ে যাই ওনার সামনে গিয়ে, যেন আমি মোশাররফ ভাইয়ের সামনে দাঁড়িয়েছি, মনে হয় আমার অভিনয় হচ্ছে না। আমার হাত পা একটু একটু করে কাঁপে। এখন ওই দিন ভাবি ছিল, ভাবি বুঝতে পারছে, বলে আপনি নার্ভাস হয়ে গেছিলেন? আমি বলি, জি ভাবি আমি একটু নার্ভাস হয়েছিলাম। তো আমি বুঝতে পেরেছি। এখনো ওনাকে দেখে আমি ভয় পাই। অসাধারণ মানুষ এবং অসাধারণ অভিনেতা, জাত অভিনেতা তাকে বলে। আমি আপনাদের নাটকগুলোর নাটক দেখার থেকে আসলে বেশি আমি নাটকের কমেন্টস গুলো বেশি পড়ি। সেখানে আসলে দেখা যায় যে মোশাররফ করিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে দেখা যায় আসলে মোশাররফ করিম ভাই কিন্তু প্রচুর পরিমাণ গুণী একজন অভিনেতা। কিন্তু এই বর্তমান সময়ে এসে তিনি যে নাটকগুলো করছে, যে নাটকগুলো যে নাম থাকে বা যে ধরনের নাটকগুলো তিনি এখন বর্তমানে করছে,
সেগুলো আসলে তার সাথে কতটুকু যায়, বা শুধু কি ভিউর জন্য নাটকের এই ধরনের সিনগুলো করা তার কি প্রয়োজন মনে হয় কিনা, বা আমরা দেখি যে আসলে অনেক দর্শকরা কমেন্টস করে যেগুলো আসলে মোশাররফ ভাইয়ের সাথে যায় না। আপনার কি মনে হয়? আমি আসলে ওনাকে নিয়ে এখন জাজ আমি করতে পারবো না। কারণ উনি আমার থেকে অনেক, অনেক সিনিয়র, অনেক, অনেক ভালো বুঝেন। উনি যদি বুঝেন যে এটা করা উচিত, তাহলে উচিত। এটা আমার আমি ওনাকে নিয়ে একটু জাজ করতে পারবো না। সরি। আচ্ছা। বাংলাদেশের নাটকের ইন্ডাস্ট্রিটা খুবই বড়, অনেক বড় বড় একটি প্ল্যাটফর্ম। দর্শক চাহিদা অনেক বেশি। বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে আসলে নাটকে ভালো ভালো গল্প পাওয়া যাচ্ছে না, বা গল্প সুন্দর, এটা আসলে গল্প স্বল্পতা নাকি আসলে নাটকের যে মানটা ছিল আগে সেই মানটা কমে যায়, আপনার কি মনে হয়? অনেক ২ টা জিনিস। একটা হচ্ছে গল্পেরও আর নেই। এত পরিমাণ নাটক হচ্ছে যেখানে গল্পই নেই। আরেকটা হচ্ছে বাজেটও একটা ফ্যাক্ট। আমি যখন বেরোতে ফার্স্ট আসছি, আমার আগে যা নাটক পেয়েছে, আমি ফার্স্ট এসে ১ ঘন্টা নাটক করতাম ৩ দিনে। এখন ১ ঘন্টা নাটক হয় ১ দিন। মানে ১ দিনে ১৪, ১৫, ১৬ টা সিন হয়, কখনো ১৭ টা সিনও হয়। এখন সকাল থেকে রাত অব্দি এতগুলো সিন করা একটা আর্টিস্টের পক্ষে কতটা কষ্টদায়ক, এবং উম বাজেট নেই। তো সেই জায়গা থেকে অনেক শর্ট, অনেক সিন, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ডিরেক্টর, ডিওপি আর নিতে পারছে না। সেই ক্ষেত্রে বাজেটের জন্য একটা মান কমেছে। আর গল্প তো হ্যাঁ, গল্প একটা আমি যেমন মঈন খানের কথা বলব, না বললেই নয় যে মঈন খান মোটামুটি এখন খুব ফেমাস এবং খুব বড় ডিরেক্টর। তো মঈন খানের সাথে আমার অনেকগুলো নাটক করা হয়, এবং যতগুলো নাটক আমি করেছি সবগুলাই অনেক, অনেক ভিউ হয়েছে ভাইরাল। এবং নিলয়ের সব নাটকই দেখবেন যে ও একটু ফ্যামিলি ড্রামা, ওটা ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ করে এবং বাস্তব কাজগুলো করে, এবং নাটকের পরে একটা মেসেজ থাকে। তো এইরকম গল্প আসলে সবাই চাইলে বানাতে পারে না। বাজেট ও একটু বিগ বাজেট পায়। সবাই তো বাজেটও পায় না আসলে। তো বাজেটেরও ফ্যাক্ট, আর ওর গল্পগুলো ও নিজে লেখে। মহিন নিজে গল্প লেখে। তো সেই ক্ষেত্রেও অনেক সময় নানান এই যে গল্প, বাজেট, আর্টিস্ট কিছু প্যারা থাকে, নানান ঝামেলা। দাদা হিরো আসে ২টার সময়, ৩টার সময়। তখন এখানে কি কাজ করবে? এটাও একটা ফ্যাক্ট। এই যে শিডিউলের বিষয়টা হোক, বা আমি আসলে অনেক ধরনের কমপ্লেন অনেক সময় দেখে থাকি যে আসলে নাটক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় আসলে অনিয়ম, সিনিয়রদেরকে সম্মান না দেওয়া, তারপর বাজে ধরনের আচরণ করা, এই বিষয়গুলো কি আসলেই ঘটে? ঘটে, এটা এখন ঘটছে। কারণ আমরা এখনো সিনিয়র দেখতে উঠে দাঁড়িয়ে যাই। মোশাররফ ভাই সেটে আসলে একটু দাঁড়িয়ে যাই। বা আবুল হায়াত আঙ্কেল সেটে আসলে দাঁড়িয়ে যাই। কিন্তু এখনকার যে আসছে বাচ্চাগুলা, ছেলে হোক, মেয়ে হোক, ওরা মেকআপ রুমে বসে কথা বলছে তো বলতে গেছে সিনিয়র আর্টিস্ট আসলে সালাম তো দূরের কথা, উঠে দাঁড়ায় পর্যন্ত না। এবং দেখা গেলো যে কি বলবো, মেকআপ রুমে বসে স্মোক করে, বা সিনিয়রদের মানতে চাচ্ছে না ওরা। এটা বেশি আমি অনেক জায়গায় বলেছি। অনেক সময় রিঅ্যাক্ট করি। রিঅ্যাক্ট করলে দেখা গেল যে কি আর বলবো, দেখা গেল তখন আমার চাকরি থাকার না থাকার ব্যবস্থা হয় আরকি। যেহেতু ওরা সেন্ট্রালে থাকে। তো সেখানে ওটা প্রচন্ড বেয়াদবি। আমি বিটিভি একটা কাজ করেছিলাম, সেখানে আজিজ ভাই, টুলু ভাইয়েরা ছিল। দেখো বাচ্চা মেয়ে একা করে বসেছিল। আমি সোফায় বসা ছিলাম। উনারা আসার পর না সালাম, না চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তা লাস্টে উনারা খুব কষ্ট পেয়েছে এবং নালিশও করেছে যে এত বড় আর্টিস্ট যে আমরা আসলাম, সে কোনো সালাম নেই, একটা চেয়ার থেকে দাঁড়ালো না উঠে, যে ভাইয়া একটু সিনিয়রত্ব আসলে সম্মান। আমরা দিন শেষে আর্টিস্টের একটু সম্মান চাই। একটা সিনিয়র আর্টিস্টকে সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যখন সিনিয়র হচ্ছি আমাদেরকে দেখে সবাই সালাম দেয়। এটা ওদের নৈতিক দায়িত্ব, আমাদের প্রাপ্য। হ্যাঁ? তো এখনকার বাচ্চারা একটু হয় আরকি। মানে অতটা সিনিয়রদের মানতেও চায় না, আর সম্মানটা ওভাবে করে না। এবং সেই সাথে আপু আমরা আরো কিছু অভিযোগ দেখি যে আসলে এই নাটক থেকে প্রচুর পরিমাণে আপনার যে মাদক সেবনের যে বিষয়টা আছে, তারা মাদক সেবন করে, হোক সেটা ছেলে আর্টিস্ট হোক সেটা মেয়ে আর্টিস্ট। এবং অনেক সময় এই ধরনের অভিযোগ আসে যে আসলে যে অশ্লীল যে বিষয়গুলো আসলে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। আসলে কি সেই ধরনের কোনো কিছু হয়? আমি মনে হয় এটা স্কিপ করা দরকার। আসলে আমি এরকম কিছু পাইনি কখনো। হ্যাঁ? স্মোক তো সবাই করে। এটা আসলে ওভারঅল একটা জিনিস। আর বাকি আমার চোখে তেমন কিছু পড়েনি এখনো পর্যন্ত। আচ্ছা, কিছুদিন আগেই মানে ২-৩ দিন আগে আমরা একটা নিউজ অনেক ফলো করে ছাপানো হয়েছিল। সেটা হচ্ছে যে আ নাসিরউদ্দিন আহমেদ মাসুদ ভাই, তাকে নিয়ে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবং আমরা যতটুকু জানি আসলে মাসুদ ভাই তিনি অনেক ভালো একজন মানুষ এবং পরিচালক। আসলে এই ধরনের যে কিছুদিন পর পরই যেই ক্লেম গুলো তুলে ধরা হচ্ছে, আসলে কি এগুলো কি বাস্তব মনে হয় কিনা, বা তার সম্পর্কে আপনি কিছু বলতে চান কিনা, তিনি এই ধরনের কাজ করতে পারেন? আসলে মাসুদ ভাইয়ের সঙ্গে আমার কাজ হয়নি। পরিচয় আছে, কিন্তু তার সঙ্গে কোনো কাজ হয়নি। তাই আমার সম্পর্কে আমার কোনো ধারণাও নেই।
আর নিউজটা কতটা সত্য এটা যদি আইনগতভাবে হয়ে থাকে এটা ওনারাই বিচার করবেন। মাসুদ ভাই যদি নিজেকে নিরপরাধ করতে চান উনি সেটা সমাধান করবেন, যেহেতু আমার তেমন কাজও হয়নি, ওই মেয়েকেও আমি কোনোদিন চিনি না বা ঘটনাস্থলেও আমি ছিলাম না, বা নিউজটা তো সত্যি কিনা তাও আমি জানি না। তারপর শিল্পী হিসাবে কোনো কিছু বলার আছে কিনা আপনার? শিল্পী এসে যদি ঘটনা সত্যি হয়ে থাকে দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। আমি শিল্পীর পক্ষেই থাকবো, যাতে আমি শিল্পী। আর যদি না হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে মিথ্যারও বিচার হওয়া উচিত। কিন্তু কিছুদিন পর পরে আসলে যে অভিযোগটা উঠে আসলে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা আছে, যাদেরকে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলা হয়, তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। যদিও যে ঘটনা সত্যি হয়ে থাকে, আসলে তারা কি এই যে যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে তাদেরকে সুযোগের সদ্ব্যবহার করে কি? আর এটা আমি আসলে বলতে চাই না, এই জিনিসগুলো আসলে না বলে ভালো, এটা স্কিপ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আবার সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু। দর্শকদের উদ্দেশ্য বলবো, 30 30 সেকেন্ড সেকেন্ড। সময় আমি দিয়ে জানতাম, আমি ও ক্যামেরায় হাত দিছে।